আসসালামু আলাইকুম। সবাইকে অর্থনীতির দ্বিতীয় পত্রের ক্লাসে সুস্বাগত। আমি মোহাম্মদ মবিউল হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা সিটি কলেজ। আজকে অর্থনীতি বিষয়ে দ্বিতীয় পত্রের উপরে চ্যাপ্টার 7 মুদ্রাস্ফীতির দ্বিতীয় লেকচার নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে প্রায় কি আসে পরীক্ষার কোশ্চেন আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই খুব সুন্দর এবং ভালোভাবে ক্লাসটা করব। আর একজন একটু রেসপন্স করি যে শব্দ শোনা যাচ্ছে কিনা অথবা স্লাইড দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, শোনা যায়, স্লাইডে দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে অর্থনীতির দ্বিতীয় পত্রের মুদ্রাস্ফীতির উপর ক্লাস নেওয়া হয়েছে। যদি গত ক্লাসে কারো কোনো জায়গায় সমস্যা থেকে থাকে আমার সাথে শেয়ার করবে। আমি তাহলে এই ক্লাস শেষে যদি সমস্যা থাকে তাহলে আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ বলো, কে বলছিলা? আর ওই যে অ্যাসাইনমেন্টের জন্য যে একটা ক্লাস করাইছিলেন স্যার, ওইটা কি ভিডিওটা দিবেন না? আচ্ছা, এখন অ্যাসাইনমেন্টের ক্লাস করানো হয়েছে। তোমাদের ঈদ হয়েছে কয় তারিখে? 21 তারিখে, তাই না? আমি 20 তারিখে সকালে কিন্তু ক্লাস নিয়েছিলাম। খেয়াল আছে? তোমরা মাত্র 3 না 4 জন পার্টিসিপেট করেছিলে। এখন সেই দায়িত্ব তো আমি নিতে পারবো না। কেন তোমরা ক্লাস করলাম না, তাই না? এখন আমাদের আচ্ছা, ক্লাস তো করছে স্যার। ওই যে হ্যাঁ, কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা বলো, যে স্যার এই জায়গাটায় সমস্যা হচ্ছে। ঠিক আছে, আর আজকে দেখে আমি ইনশাল্লাহ দিয়ে দিব, দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই ক্লাসের সাথে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন লেকচারে চলে যাই। সো আল্লাহর কাছে হাজার শুকর, আমরা সবাই সুন্দর আছি, সুস্থ আছি, ভালোভাবে আছি এবং ভালোভাবে ক্লাস করতে পারছি। হয়তোবা 1-to-1 ক্লাস এভাবে করতে পারছি না কলেজে, যে তারপর আল্লাহর কাছে হাজার শুকর আমরা প্রতিটা ক্লাস খুব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করছি। যদিও সেটা অনলাইনে, যতটুকু তোমাদের জন্য ইফেক্টিভ হয় সেইভাবে ক্লাস নেওয়ার কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরাও চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করছো। এখন কিছুই করার নাই, এভাবে আমাদেরকে ক্লাসটা করতে হবে আনটিল আনলেস যতদিন পর্যন্ত আমাদের কোভিড-19 প্যান্ডেমিক যে সিচুয়েশনের উন্নতি না হয়, অথবা সবাই টিকা কার্যক্রমের আন্ডারে এসে তারপরে স্টেবল হলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে। যাই হোক, আমি আজকে যেটা করব সেটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের আজকে মুদ্রাস্ফীতির উপরে দ্বিতীয় ক্লাস এবং টোটাল ক্লাস হচ্ছে পঞ্চম। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে বা কি কি শিখতে পারবে বা কি কি বলতে পারবে, এটা হচ্ছে মুদ্রাস্ফীতির, বাংলাদেশের যে মুদ্রাস্ফীতির কারণ সেটা সম্পর্কে তারা জানতে, লিখতে এবং বলতে পারবে। বাংলাদেশের অর্থনীতির মুদ্রাস্ফীতির প্রভাব এবং মুদ্রাস্ফীতি প্রতিকারের উপায়টা কি সেই সম্পর্কে তারা একদম কনক্রিট ধারণা পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে মুদ্রা সংকোচন, হোয়াট ইজ ডিফ্লেশন, ঠিক মুদ্রাস্ফীতির উল্টা আমি বুঝাবো মুদ্রা সংকোচনের বৈশিষ্ট্য, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য। সো এই লেকচার শেষে আমি এই জিনিসগুলো আমার শিক্ষার্থীরা বলতে পারবে। আর যদি গত লেকচারে কারো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তোমরা বলবে, আমি সেটা দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। ডোন্ট ফিল শাই অর বকি, ঠিক আছে? তো আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ ও প্রতিকার। তো আমরা একটু খেয়াল করি বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণগুলো কি কি। ঠিক আছে, একটু আমরা দেখে নিই। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। ঠিক আছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা উন্নয়নশীল দেশ। এদেশের অন্যতম প্রধান সমস্যা হলো মুদ্রাস্ফীতি। উন্নত প্রযুক্তি নির্ভর বা জলবায়ু নির্ভর কৃষি উৎপাদনের ঘাটতি, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট গঠন, বিদ্যুৎ ও জ্বালানির সংকট ইত্যাদি কারণে এদেশে দাম স্তরের ঊর্ধ্বগতি তথা মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়।
তো বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর তথ্য মতে বাংলাদেশের মুদ্রাস্ফীতির বর্তমান পরিস্থিতি নিম্নরূপ। রেট অফ ইনফ্লেশন, এটা হচ্ছে একটা মেজারমেন্ট দেখানো যে সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভোক্তার মূল্য সূচক পয়েন্ট টু পয়েন্ট মান্থলি অ্যাভারেজ। মে মাসে কত ছিল আমাদের মুদ্রাস্ফীতির হার 5.26%, মান্থলি অ্যাভারেজে ছিল 5.59%, এপ্রিল 2021 এ ছিল 5.56%, টোটাল মার্চ জুড়ে ছিল 5.60, মেতে আসলো 5.35, টোটাল মার্চ জুড়ে ছিল 5.61। এখন কথা হচ্ছে যে স্বাধীনোত্তর বাংলাদেশের দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং দেশে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা যায়। 1969 থেকে 1970 সালে দ্রব্যমূল্য 100 টাকার ভিত্তিতে প্রায় প্রতিটি দ্রব্যমূল্যের দাম 25 থেকে 30 গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে এ দেশের জনগণের দুঃখ দুর্দশা অবর্ণনীয়ভাবে বেড়েছে। 2007 সালে দেশে 3 বার বন্যা, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের আক্রমণ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের যে অব্যাহতভাবে বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতি ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়। অনেক সময় বড় মাপের অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট গঠন করে অতি মুনাফার লোভে পণ্যের কৃত্রিম যোগান সংকট তৈরি করে দ্রব্যের দাম বৃদ্ধি করে। ফেব্রুয়ারি 2016-17 অর্থ বছরে জাতীয় পর্যায়ে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 5.72%, যা ফেব্রুয়ারি 2019 সালে 5.47 এ দাঁড়ায়। তবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট এর সমাধান, খাদ্য সংকট পরিস্থিতি উন্নয়ন এবং বিশ্ব বাজারে এর উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণগুলো আমরা নিম্নে আলোচনা করি। চলো আমরা একটু দেখে আসি মুদ্রাস্ফীতির কারণগুলো কি কি। নাম্বার 1, অর্থের যোগান বৃদ্ধি। বাংলাদেশের মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। অর্থের যোগান মানেটা কি? মানি সাপ্লাই বেড়ে গেল। আচ্ছা, বাংলাদেশে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। 1971 সালে 17 ডিসেম্বর দেশে অর্থ সরবরাহ ছিল 546.02 কোটি টাকা। 1975 সালে জুন মাসে অর্থের যোগান বাড়ায় 1302.40 কোটি টাকা। মার্চ 2018 সালে এই অর্থের যোগানের পরিমাণ দাঁড়ায় 10,54,113 কোটি টাকা, যা বর্তমানে আরো বৃদ্ধি পেয়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি দেখা যায়। অর্থের যোগান বাড়ালে একটু খেয়াল করি আমরা, অর্থের যোগান আমি যখনই বাড়িয়ে দিব, অর্থের যোগান বাড়ানোর সাথে সাথে যোগান রেখা কি করবে? অর্থের যোগান বাড়ানোর সাথে সাথে এলএম কার্ভ, আমি এটা দেখাবো একটা ক্লাসে, এলএম কার্ভ ডান সাইডে শিফট করবে, শিফট করার সাথে সাথে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। এটা আমি দেখিয়ে দিব। নাম্বার 2, উৎপাদন হ্রাস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি, স্বাধীনতোত্তর উৎপাদন ক্ষেত্রে ব্যাপক বিশৃঙ্খলা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, ব্যাপক দুর্নীতি প্রভৃতি কারণে দেশের দ্রব্য সামগ্রী উৎপাদন ব্যাপক হারে মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে মোট প্রচলিত অর্থের তুলনায় দ্রব্য সামগ্রীর পরিমাণ কম হয়, মুদ্রাস্ফীতি দেখা যায়। এছাড়াও 3 নম্বর আছে জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশের দ্রুত জনসংখ্যা বাড়লে সেই অনুপাতে উৎপাদন বাড়েনি, ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। নাম্বার 4, ঋণের প্রবাহ বৃদ্ধি। ঋণের প্রবাহ বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়ে থাকে। উৎপাদন বৃদ্ধি। নাম্বার 5, জ্বালানি সহ উৎপাদনে ব্যবহৃত উপকরণগুলোর দাম বৃদ্ধি পায়, উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, ফলে উৎপাদিত পণ্য সামগ্রীর দাম বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে এর অশুভ প্রভাব দেখা যায়। সরকারি ব্যয় বৃদ্ধি। সরকার বিভিন্ন উন্নয়নমূলক খাতে ব্যয় করে, তো এই সমস্ত উন্নয়নমূলক খাতে যখনই ব্যয় করে তখন সরকারের রাজস্ব উন্নয়ন ব্যয় দিন দিন বহু গুণে বৃদ্ধি পেয়ে বাজারে অর্থের যোগান বাড়িয়ে দেয়, ফলে
সে অর্থের যোগান যে বাড়ছে সেই অনুপাতে কি বাড়েনি, উৎপাদন বাড়েনি, ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। সামাজিক নিরাপত্তা ব্যয় বৃদ্ধি। সরকার সামাজিক যে নিরাপত্তা কাজ আছে সেই নিরাপত্তা কাজে বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধির মাধ্যমে কি করা হয়, মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এছাড়া বেতন বৃদ্ধি, বেতন কাজের শ্রমিকের বেতন বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি। অনুৎপাদনশীল খাতগুলো রয়েছে যেখান থেকে আর কোনো রিটার্ন আসে না, সেটাকে অনুৎপাদনশীল খাত বলা হয়। অনুৎপাদনশীল খাতে সরকার প্রতিনিয়ত ব্যয় করছে এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং এই ব্যয় বৃদ্ধির ফলেও মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এরপরে রয়েছে বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতি। বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতি, অস্থিতিশীল যে সারা বিশ্বে ছিল, যেমন এখন কোভিড প্যান্ডেমিক চলতেছে, এরকম অস্থিতিশীল পরিস্থিতির কারণে অর্থের যোগান যখন যুদ্ধ হয় বা বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটি গুলো আসে, তখন অর্থের যোগান বাড়িয়ে দেওয়া হয় অর্থনীতিতে। আর অর্থনীতিতে অর্থের যোগান যদি বাড়িয়ে ফেলি, সেই অনুযায়ী উৎপাদন না বাড়লে সাথে সাথে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এছাড়া কৃত্রিম সংকট তৈরি। এই কৃত্রিম সংকট মূলত যারা সিন্ডিকেট আছে, ব্যবসায়ীরা আছে, সেই ব্যবসায়ীরা এরকম কৃত্রিম সংকট তৈরি করে বাজারে কি করে, বাজারে রাতারাতি দ্রব্যের দাম বাড়িয়ে দেয় অতিরিক্ত মুনাফা লাভের আশায়। যেমন আমি একটু রিয়েলিস্টিক উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো এবছর জানুয়ারি মাসেও 5 লিটার যে সয়াবিন তেল আছে আমরা কিনেছি, জানুয়ারি মাসের একটু আগে, গত বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকেও ওই তেলের দাম ছিল 450, 460, 5 লিটার তেলের দাম। আমি একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের তেল বা রূপচাঁদার দামটা একটু বেশি ছিল, এছাড়া এরকম ছিল। তো পরবর্তীতে আস্তে আস্তে কি করলো এরা, বাজারে বলতেছে সয়াবিনের অভাবে সয়াবিনের র ম্যাটেরিয়ালস এর অভাব, এবং আস্তে আস্তে রাতের আধারে সেই 440 টাকার তেল আজকে 2021 অগাস্টের 7 তারিখে 720 টাকায় চলে গেছে। 400 থেকে 440 বা 50 থেকে 700, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, প্রায় 200-300 টাকা বেশি। এই যে বাজারের সংকট তৈরি করে দেন তারা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এবং এর আগে 1.5 বছর আগে এরকম পেঁয়াজের বাজারও প্রায় 1 কেজি পেঁয়াজ আমরা 200 টাকা পর্যন্ত কিনেছি, আমি কিনেছি, যে পেঁয়াজের দাম 30 টাকা, 40 টাকা। তো এরকম করেও কৃত্রিম সংকট তৈরি করে কি করে এরা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এছাড়াও রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, ঝড়, সিডার, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হয়, উৎপাদন ব্যাহত হয়। যদি সেই ক্ষেত্রে আমরা বাড়িয়ে দিই, মুদ্রার যোগানটা বাড়িয়ে দিই, মুদ্রার যোগান মুদ্রা উৎপাদন অপেক্ষা যদি বেড়ে যায়, তখন মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। ঠিক আছে, এই জিনিসগুলা তোমাদেরকে মোটামুটি যেটা করতে হবে, দেখে পড়তে হবে, চোখের সামনে চিত্রগুলো আসতে হবে। এরপর হচ্ছে পরোক্ষ কর। বাংলাদেশের মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হচ্ছে পরোক্ষ কর। দেশের মোট রাজস্বের প্রায় 80% পরোক্ষ কর হতে আসে, তাই পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি দেখা যায়। আমদানিকৃত দ্রব্যের মূল্য বৃদ্ধি। আমদানিকৃত দ্রব্যের মূল্য বৃদ্ধি, হ্যাঁ, আমদানিকৃত দ্রব্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। আগে আমদানিকৃত দ্রব্য যতটুকু ডলারের বিনিময়ে কিনতে হবে, এখন যদি সেটার ব্যয় বা মূল্য বৃদ্ধি পায়, তাহলে মুদ্রাস্ফীতি সংঘটিত। শ্রমিক সংঘ সাধারণত শ্রমিকদের মজুরি দিয়ে মালিকদের সাথে কি করে, দর কষাকষি করে। এই শ্রমিক সংঘ যখন অতিরিক্ত মজুরি দাবি করে এবং তাদের মজুরি বৃদ্ধি করে, আর সেই অনুযায়ী উৎপাদন যদি না বাড়ে, তখন বাজারে মুদ্রাস্ফীতি দেখা যায়। অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, সিন্ডিকেট বাণিজ্য, পরিবহন ও যাতায়াত ব্যবস্থা। এখন অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, যেখানে বিদ্যুতের যতটুকু দরকার রয়েছে, সেই বিদ্যুৎ যদি আমরা সেরকম না পাই, তখন কি হয়, মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। খেয়াল করুন,
বাংলাদেশের চাহিদা তুলনায় বিদ্যুৎ উৎপাদন প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানো, ঘন ঘন লোডশেডিং এর ফলে উৎপাদন, ব্যবসা বাণিজ্যের চরম সংকট চলছে। এতে যোগান সংকট তৈরি হয়, দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এরপরে আছে সিন্ডিকেট বাণিজ্য, যেটা আমি বললাম, এটা এখন আমার বলার কোনো দরকার নেই। পরিবহন ও যাতায়াত ব্যবস্থা, পরিবহন ও যাতায়াত ব্যবস্থা। এখন পরিবহন ও যাতায়াত ব্যবস্থা যদি আমাদের উন্নত হয় তাহলে তো ভালো, কিন্তু বাংলাদেশের অধিকাংশ রিমোট এলাকা পরিবহন যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না, যার ফলে মানে জিনিসপত্র পৌঁছাতে যে আগে যেমন সংবাদপত্র একদিন সকালে যদি আমাদের পাবলিশ হয়, একদম খুলনা বা ওই সমস্ত প্রত্যন্ত অঞ্চল রাজশাহীতে যেতে ওই দিনই বিকাল হয়ে যায়। খাদ্য সমস্যা, অস্থিতিশীল রাজনীতি। খাদ্য সমস্যা, বাংলাদেশে প্রায় প্রতি বছর খাদ্য ঘাটতি থাকে। এই খাদ্যশস্যের দাম বৃদ্ধি পাওয়ায় অন্যান্য দ্রব্যেরও দাম বৃদ্ধি পায়। সরকারি ও বেসরকারি খাতে প্রতি বছর খাদ্যশস্য আমদানির প্রায় 25 লাখ মেট্রিক টন। তো জনসংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে খাদ্য আমদানির পরিমাণও আরো বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপরে আছে আমাদের অস্থিতিশীল রাজনীতি। অস্থিতিশীল রাজনীতি, রাজনীতি যদি অস্থিতিশীল হয় তবে মুদ্রাস্ফীতির সৃষ্টি হতে পারে। কেন অস্থিতিশীল রাজনীতি থাকলে কি হয়, সেখানে সুন্দর মতো জীবনযাপন করা যায়, কাঁচামাল পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকে, দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। অস্থিতিশীল যদি রাজনীতি থাকে সেটা দেশের উৎপাদন, আয় সমস্ত কিছু ভোগ বন্টনের উপর প্রভাব ফেলে। তো অস্থিতিশীল রাজনীতির ফলেও মুদ্রাস্ফীতির সৃষ্টি হতে পারে। এখন আসি যে বাংলাদেশে মুদ্রাস্ফীতির যে প্রভাব, এই প্রভাবটা নিয়ে আমি আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব, ইফেক্ট অফ ইনফ্লেশন। কি বলছি? ইফেক্ট অফ ইনফ্লেশন, ইফেক্ট অফ ইনফ্লেশন অন দ্য ইকোনমি অফ বাংলাদেশ। খেয়াল করি, বাংলাদেশের আয়তনের তুলনায় অধিক জনসংখ্যার কারণে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও দেশে মুদ্রাস্ফীতির চাপ ক্রমাগত বেড়ে চলছে। এর ফলে ভূমিহীন যে কৃষক রয়েছে, ভূমিহীন কৃষক, বেকার, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, চাকুরিজীবী ও সীমিত আয়ের জনগণের পক্ষে জীবনযাত্রা ব্যয় নির্ভর করা কঠিন হয়ে পড়েছে। তো বাংলাদেশের বিভিন্ন খাতে মুদ্রাস্ফীতির ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলো নিম্নরূপ। একটু খেয়াল করি, উৎপাদন ক্ষেত্রে প্রভাব। তো বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রকে মুদ্রাস্ফীতি নানাভাবে প্রভাবিত করে। নাম্বার 1, কৃষিখাত। কৃষিখাত দেখি, বাংলাদেশের মুদ্রাস্ফীতির ফলে কৃষি উপকরণের মূল্য যতখানি বৃদ্ধি পায় তার তুলনায় কৃষি পণ্যের মূল্য অনেক বেশি বৃদ্ধি পায়। ফলে কৃষি উৎপাদনের অনুকূল প্রভাব সৃষ্টি হয়। এক্ষেত্রে ক্ষুদ্র ও ভূমিহীন কৃষক অপেক্ষা ধনী কৃষকেরাই অধিক সুফল ভোগ করে। একটু খেয়াল করে কি বললাম, কৃষি খাতে মুদ্রাস্ফীতির পজিটিভ প্রভাব পড়ে কিভাবে? কৃষি উপকরণের মূল্য মানে কাঁচামালের মূল্য যতটুকু বৃদ্ধি পায় তার তার তুলনায় কৃষি পণ্যের যে ফাইনাল প্রোডাক্ট আছে, ধান, গম, এগুলোর দাম অনেক বৃদ্ধি পায়। ফলে সামান্য মুদ্রাস্ফীতি কৃষি ক্ষেত্রে কি করে, অনুকূল প্রভাব সৃষ্টি করে। এই প্রভাবের ক্ষেত্রে মূলত প্রভাবটা পড়ে ক্ষুদ্র এবং ভূমিহীন কৃষক অপেক্ষা ধনী কৃষকের এটা বেশি, মানে এই প্রভাবটা তাদের উপরে বেশি পড়ে। ঠিক আছে, এরপরে রয়েছে শিল্প খাত। শিল্প খাত কি বলেছে? বাংলাদেশের মুদ্রাস্ফীতির ফলে শিল্প উৎপাদনে ব্যবহৃত উপকরণের দাম অপেক্ষা শিল্পে উৎপাদিত দ্রব্যটির দাম অনেক বৃদ্ধি পায়। এর ফলে ধনী শিল্পপতিরা মুনাফা বৃদ্ধির মাধ্যমে আবারও লাভবান হয়। এরপরে রয়েছে সেবা খাত। সেবা খাত বর্তমানে মুদ্রাস্ফীতির ফলে বিভিন্ন পেশাজীবী লোকদের উৎপাদিত সেবা কর্মের মূল্য বৃদ্ধি পাওয়ায় তাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে। ফলে তারা বেশি করে সেবা প্রদানে আগ্রহী হয়েছে। বর্তমানে প্রতিযোগিতার ভিত্তিতে এই খাতে পরিমাণগত ও গুণগত
মান যে আছে অনেক বৃদ্ধি পেয়েছে। আয় বন্টনের উপর প্রভাব। 2 নম্বর, আয় বন্টনের উপর আমরা দেখি। আয় বন্টনের উপর প্রভাব। খেয়াল করি, সীমিত আয়ের লোক, মুদ্রাস্ফীতির ফলে সীমিত আয়ের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ দাম ইস্পাত বাড়লে একই পরিমাণ মজুরি দ্বারা তারা আগের থেকে কম পরিমাণ দ্রব্য ক্রয় করতে পায়। পেনশনভোগীরাও ক্ষতিগ্রস্ত হয়, তাদের পেনশনের প্রকৃত মূল্যটা কমে যায়। তাদের পেনশনের প্রকৃত যে মূল্য রয়েছে, তাদের পেনশনের প্রকৃত মূল্যটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এরপর হলো শ্রমিক শ্রেণী। দামি শ্রেণী বৃদ্ধির ফলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়, কারণ দ্রব্য ও সেবার দাম বাড়লো, তাদের মজুরি আনুপাতিক হারে বাড়ে না। এরপরে রয়েছে কৃষিজীবী। দামি স্তর বৃদ্ধির ফলে কৃষিজীবী সম্প্রদায় লাভবান হয়, কারণ উৎপাদন ব্যয় মোটামুটি অপরিবর্তিত থাকলেও কৃষিজাত দ্রব্যের মূল্য অনেকাংশে বেড়ে যায়, তখন তারা লাভবান হয়। ক্রেতা ও ভোগকারী। দামি স্তর বৃদ্ধি পেলে ক্রেতা ও ভোক্তা উভয় ক্ষতিগ্রস্ত হয়, কারণ উৎপাদন ব্যয় মোটামুটি আগের তুলনায় থাকলেও দ্রব্য উৎপাদন ব্যয় আগের তুলনায় থাকলেও পূর্বের তুলনায় সমপরিমাণ অর্থ দ্বারা কম পরিমাণ দ্রব্য সামগ্রী তারা ক্রয় করতে পারে। ঋণদাতা ও ঋণ গ্রহীতার উপর কি প্রভাব? দামি স্তর বৃদ্ধি পেলে ঋণ গ্রহীতা ঋণ ভার হ্রাস পায়, ফলে তারা লাভবান হয়। আর ঋণ গ্রহীতা যদি উৎপাদনশীল ক্ষেত্রে গৃহীত ঋণ ব্যয় করে, তাহলে সে অধিক লাভবান হবে। পক্ষান্তরে দামি স্তর বৃদ্ধি পেলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, কেননা সে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বাপেক্ষা কম পণ্য বা কম পণ্য দ্রব্য ক্রয় করতে পারে। এরপরে রয়েছে করদাতা। করদাতার উপরে কি প্রভাব? করদাতা উৎপাদন বা বিনিয়োগকারী যারা রয়েছে, দামি স্তর বৃদ্ধি পেলে করদাতারা পূর্বাপেক্ষা কম দ্রব্য সামগ্রী বিক্রি করে কর পরিশোধ করতে পারে বলে করদাতা লাভবান হয়। আর উৎপাদন ও বিনিয়োগকারী বা ব্যবসায়ীদের উপরে কি প্রভাব পড়ে? দামি স্তর বৃদ্ধির ফলে দামি স্তর দামি স্তর বৃদ্ধির ফলে উৎপাদনকারী ও ব্যবসায়ীগণ লাভবান হয়, কারণ দামি স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদন খরচ বৃদ্ধি পায় না, ফলে উৎপাদনকারী ও ব্যবসায়ী বিপুল পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হয়। বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য মুদ্রাস্ফীতির ফলে দেশীয় মুদ্রার মান হ্রাস পায়, উৎপাদিত দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু আমদানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ক্রমাগতভাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ বাড়ছে। বৈদেশিক বাণিজ্য গেল উৎপাদনকারী বিনিয়োগকারী, মজুতকারী ও চোরাকারবারি। প্রশাসনিক দুর্বলতার সুযোগে অসহায় ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুত এবং চোরাচালান করে আসছে, ফলে কৃত্রিম সংকট তৈরি করে দেশে মুদ্রাস্ফীতি হচ্ছে। সমাজে এক শ্রেণীর লোকের হাতে এরূপ কালো টাকার পাহাড় তৈরি হচ্ছে, তারা অনেকে আইন অমান্য কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, সাধারণ নিরীহ মানুষ কষ্ট স্বীকার করছে। বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব। বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব। এখন বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাবের ভিতরে রয়েছে কর্মসংস্থান ও বিনিয়োগের উপর অনুকূল প্রভাব, সামাজিক প্রভাব, রাজনৈতিক প্রভাব। এখন এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে পরিমাণ মুদ্রাস্ফীতি কর্মসংস্থান এবং বিনিয়োগের উপর পজিটিভ প্রভাব ফেলে, কিন্তু অধিক পরিমাণ মুদ্রাস্ফীতি কর্মসংস্থান এবং বিনিয়োগের উপর নেগেটিভ প্রভাব ফেলে। সামাজিক এবং রাজনৈতিক প্রভাব। সামাজিক প্রভাব এবং রাজনৈতিক প্রভাব। সামাজিকভাবে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, রাজনৈতিকভাবেও মুদ্রাস্ফীতি ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের মুদ্রাস্ফীতির প্রতিকারের উপায়। হাউ টু কন্ট্রোল the inflation in Bangladesh, how to combat inflation in Bangladesh, মুদ্রাস্ফীতি কিভাবে প্রতিকার করা যায়। বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের আর্থিক নীতি গ্রহণ করে থাকে। একইভাবে সরকারও তার রাজস্ব নীতি হাতিয়ার সমূহ
ব্যবহার করে থাকে। এছাড়া কিছু প্রত্যক্ষ কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। এখন আসি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের রাজস্ব নীতি। রাজস্ব নীতিটা কি আমি সেটা বলেছি। সরকারের আয় ব্যয় এবং কর ঋণ সংক্রান্ত যে নীতিমালা থাকে সেই নীতিমালাকে কি বলা হচ্ছে রাজস্ব নীতি। হ্যাঁ, সরকারি ব্যয় হ্রাস, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি ব্যয় হ্রাস। একটু খেয়াল করি, আমি একটা ক্লাস শুধু চিত্রের উপরেই নিব, এখানে কিছু চিত্রগুলো দিয়ে দিলে ভালো হয়। চিত্রগুলো থাকলে তোমরা দেখে বুঝতে পারবে। আমি যেমন কথা বলছি আমার চোখের সামনে চিত্র আছে সেটা দেখে বলছি। যেমন সরকারি ব্যয় হ্রাস, সরকার যদি ব্যয় হ্রাস করে মানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ব্রিজ, কালভার্ট এগুলা নির্মাণ যদি না করে বা কম করে তাহলে ওই প্রকল্প রিলেটেড যারা আছে তাদের কি হয়, তাদের আয় বেড়ে যায়। আয় বাড়ার সাথে সাথে তাদের চাহিদা বাড়ে, চাহিদা বাড়ার সাথে সাথে তাদের কি হয়, এক্সেস চাহিদা দাম স্তরটাকে বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি তৈরি করে। তাহলে এখন আমি এই যে সরকারি ব্যয় হ্রাস করার সাথে সাথে তাদের চাহিদা কমে আসবে, দাম স্তরটা কমে আসবে, মুদ্রাস্ফীতি হবে না। ও সেটে ফেলো না। ঠিক একই হারে কর হার বৃদ্ধি করার সাথে সাথে অ্যাগ্রিগেট ডিমান্ড কমে আসবে। অ্যাগ্রিগেট কর হার বৃদ্ধির সাথে সাথে অ্যাগ্রিগেট যে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডটা কমে আসবে। আর অ্যাগ্রিগেট ডিমান্ড কমার সাথে সাথে প্রাইসটাও কি হয়ে যাবে, কমে যাবে। সো মুদ্রাস্ফীতিটা থেকে রক্ষা পাওয়া যাবে। সরকারি ঋণ সংগ্রহ ওই একই কথা, ঠিক আছে। ঋণ যদি বেশি পরিমাণ সরকার সংগ্রহ করে তাহলে মানুষের হাতে টাকা কমে যাবে। মানুষের হাতে টাকা যখনই কমে যাবে তখনই একদিকে যে ডিমান্ড আছে সেই ডিমান্ডে কমে যাবে। আর একদিকে ডিমান্ড কমার সাথে সাথে প্রাইস লেভেল বা দাম স্তর কমবে, মুদ্রাস্ফীতি হবে না বা মুদ্রাস্ফীতি থেকে রক্ষা পাবে। আমি চিত্র দিয়ে দেখাবো, এই ক্লাসে না পারলেও পরের ক্লাসের চিত্রগুলা দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। এরপরে আসি আর্থিক নীতি। আর্থিক নীতি বলতে কি বোঝায়, সরকারের অর্থ সংক্রান্ত যে নীতিমালা আছে সেটাকে বলা হচ্ছে আর্থিক নীতি। ব্যাংক হার বৃদ্ধি, সরকার যদি ব্যাংক হার বৃদ্ধি করে, ব্যাংক হার বৃদ্ধির সাথে সাথে, ব্যাংক হার কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের যে হারে যে ঋণ নেয় সেটাকে ব্যাংক হার বলে। সরকার যদি ব্যাংক হার বৃদ্ধি করে, ব্যাংক হার বৃদ্ধির সাথে সাথে বাণিজ্যিক ব্যাংকগুলো আগের থেকে তার সুদ কেন্দ্রীয় ব্যাংকে বেশি দিতে হবে, যার ফলে ব্যাংক হার যখনই বাড়ায় দিবে বাণিজ্যিক ব্যাংকগুলো কম পরিমাণ টাকা ব্যাংক থেকে আনবে, কেন্দ্রীয় ব্যাংক থেকে আনবে। আর কেন্দ্রীয় ব্যাংক থেকে কম পরিমাণ টাকা আনার ফলে তার তার কি হবে, তার অ্যাগ্রিগেট যে ডিমান্ড আছে, সামগ্রিক চাহিদা দেয়ার সেটা কমবে। আর সেটা কমার সাথে সাথে প্রাইসটাও কমে যাবে, ঠিক আছে। খোলা বাজারে ঋণপত্র বিক্রয় একই জিনিস। খোলা বাজারে যদি আমি ঋণপত্র বিক্রি করি তাহলে মানুষ ঋণপত্রটা কিনবে, কেনার সাথে সাথে মানুষের হাতের টাকা কোথায় চলে যাবে, ব্যাংকে চলে যাবে। তো মানুষের অ্যাগ্রিগেট ডিমান্ড কমে যাবে, প্রাইস লেভেলও কমবে। নগদ জমা বা রিজার্ভের হার যদি কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে দেয় 200 কোটি টাকা বা 400 কোটি টাকা, তো বাণিজ্যিক ব্যাংক বেশি হারে কি রাখবে কোথায়, কেন্দ্রীয় ব্যাংকে। সো বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে আসবে, অ্যাগ্রিগেট ডিমান্ড কমবে, প্রাইস লেভেল কমবে। ঋণের রেশনিং, বন্ধকি, ঋণের নগদাংশ পরিবর্তন, ঋণ নিয়ন্ত্রণ, প্রত্যক্ষ আদেশ। একটু খেয়াল করি যে ফ্যাক্টর গুলো আছে এগুলো প্রত্যেকটার কারণেই আমাদের কি হবে, মুদ্রাস্ফীতিটা কমে যাবে। এখন প্রত্যক্ষ নিয়ন্ত্রণ যে পদ্ধতিটা আছে, এখানে ঋণের রেশনিংটা একটু বলার দরকার। বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণপত্র ভাঙানোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক বা কর্ম অর্থ প্রদান নীতি গ্রহণ করলে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দান করার ক্ষমতা হ্রাস পায়। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের ঋণপত্র ভাঙানোর উপর বিধিনিষেধ আরোপ করে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে। এখন আসি আমরা প্রত্যক্ষ যে কার্যক্রম আছে সেই প্রত্যক্ষ কার্যক্রমের ভিতরে আছে মজুরি নিয়ন্ত্রণ,
সরকার আইন করে শ্রমিকের মজুরি নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি থেকে সমাজকে বা অর্থনীতিকে বাঁচাতে পারে। উৎপাদন বৃদ্ধি, সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খাদ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে অপ্রয়োজনীয় বা কম উৎপাদনশীল ক্ষেত্র থেকে সম্পদ অধিক উৎপাদনশীল বা প্রয়োজনীয় ক্ষেত্রে স্থানান্তরের দ্বারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাস্ফীতি হ্রাস করতে পারে। এছাড়া আমদানি বৃদ্ধি, পণ্য দ্রব্যের সরবরাহ বৃদ্ধির জন্য সরকারের আমদানি বৃদ্ধির মাধ্যমে দামের স্তর নিয়ন্ত্রণ করতে পারে। এরপর দাম নিয়ন্ত্রণ ও রেশনিং, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দ্রব্যমূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ ও পরিবার প্রতি প্রয়োজন অনুসারে পণ্যদ্রব্য রেশনিং এর ব্যবস্থা করে চালু করতে পারে। এই তো এখন চলে আসে পরের লেকচারে মুদ্রাস্ফীতির কারণ। মুদ্রা সংকোচনটা কি? মুদ্রাস্ফীতির ঠিক অপোজিট হলো মুদ্রা সংকোচন। মুদ্রাস্ফীতি ছিল ক্রমাগত দাম স্তর বাড়বে, আর এখানে মুদ্রা সংকোচন হলো ক্রমাগত দাম স্তর কমবে। সময়ের সাথে সাথে একটু খেয়াল করে আমরা, তাহলে আমি বিষয়টা বুঝে যাব। সময়ের সাথে সাথে ক্রমাগত দাম স্তর হ্রাস পেতে থাকলে তাকে মুদ্রা সংকোচন বলে। মুদ্রা সংকোচনের সময় অল্প পরিমাণ অর্থ দ্বারা অধিক পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায়, কিন্তু মুদ্রাস্ফীতির সময় বেশি পরিমাণ অর্থ দ্বারা অল্প পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায়। অধ্যাপক পি.এস. এমনসনের মতে মুদ্রা সংকোচন বলতে এমন এক অবস্থা বোঝায় যখন অধিকাংশ দ্রব্য সামগ্রীর মূল্য উৎপাদন ব্যয় হ্রাস পেতে থাকে। তো যখন দেশের দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান কম হয়, তখন দাম স্তর ক্রমাগত ভাবে হ্রাস পেতে থাকে, তখন মুদ্রা সংকোচন বলে। বিষয়টা কি? যখন দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা মানে উৎপাদন অপেক্ষা অর্থের যোগান কম, উৎপাদন নাই, উৎপাদন অপেক্ষা অর্থের যোগান কম, আর অর্থের যোগান না থাকলে মানুষের হাতে একদিকে ডিমান্ড নাই, মানে চাহিদা নাই। মানুষের হাতে টাকা থাকলে তো একদিকে ডিমান্ড না আছে যে শিফট করে প্রাইস লেভেল বাড়বে, তাহলে সেক্ষেত্রে মানুষের উৎপাদনও কম অপেক্ষা মানে অর্থের যে যোগান কম, অর্থের যোগান কম থাকলে মানুষের হাতে টাকা থাকবে না, ফলে একদিকে ডিমান্ড কমে আসবে, দাম স্তর ক্রমাগত ভাবে পড়তে থাকবে, সেটাকে মুদ্রা সংকোচন বলা। মুদ্রা সংকোচনের বৈশিষ্ট্য, মুদ্রা সংকোচনের আগে আমি একটু দিয়ে নিই, একটু দেখো বিষয়টা। এই যে চিত্র ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে প্রাইস লেভেল বা দাম স্তর নির্দেশিত। এএস অ্যাগ্রিগেট সাপ্লাই কার, স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা। এডি 1 হচ্ছে তোমার প্রাথমিক চাহিদা। এখন একটু খেয়াল করি, এই অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাগ্রিগেট ডিমান্ড এডি 1 কোন বিন্দুতে ছেদ করছে? এ বিন্দুতে দাম নির্ধারিত হচ্ছে P1, পরিমাণ নির্ধারিত হচ্ছে QF বা Q1 ও বলতে পারে, এটা মানে ফুল এমপ্লয়মেন্ট বোঝাচ্ছে, পূর্ণ নিয়োগ স্তর। এখন যেহেতু অর্থনীতিতে কি হচ্ছে, অর্থনীতিতে উৎপাদন অপেক্ষা অর্থের যোগান কমে যাচ্ছে, আর অর্থের যোগান যদি কমে যায়, অর্থের যোগান কমে যাওয়ার সাথে সাথে মানুষের হাতে টাকা নাই, আর টাকা না থাকলে মানুষের একদিকে ডিমান্ড কমবে না বাড়বে? অবশ্যই একদিকে ডিমান্ড কমলে ডান সাইডে নিচে বাম সাইডে শিফট করছে। শিফট করার সাথে সাথে বিষয়টা কি হচ্ছে একটু দেখি। শিফট করার সাথে সাথে প্রাইস লেভেল পড়ে যাচ্ছে, নেমে যাচ্ছে। এই যে প্রাইস লেভেল আগে ছিল OP1, পরে শিফট করে AD2, একদিকে ডিমান্ড AD2, একদিকে ডিমান্ড কোন বিন্দুতে ছেদ করছে? অ্যাগ্রিগেট সাপ্লাইকে বি বিন্দুতে, দাম নির্ধারিত হচ্ছে OP2, পরিমাণ হচ্ছে OQF। এই যে P1 P2 পড়ে গেল, এই পড়ে যাওয়া বা দাম স্তর যে হ্রাস পেল, এই হ্রাস পাওয়াকে মুদ্রা সংকোচন বলে। তো মুদ্রা সংকোচনের প্রভাবটা হবে P1 A B P2 এতটুকু হলো পড়ে গেল, সেটাকে মুদ্রা সংকোচনের কি বলতেছি? মুদ্রা সংকোচনের প্রভাব বলছে। এখন মুদ্রা সংকোচনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, সো মুদ্রাস্ফীতির অপোজিট হলো মুদ্রা সংকোচন। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করি, মুদ্রার যোগান হ্রাস যদি পায়, একদিকে ডিমান্ড কমে, একদিকে ডিমান্ড করার সময় প্রাইস লেভেল কমে যায়, মুদ্রার সংকোচন হয়ে যায়। আর দাম স্তর ক্রমাগত হ্রাস পেতে থাকলে মুদ্রা সংকোচন হয়। অর্থের যে নিজস্ব মূল্য যদি বৃদ্ধি পেয়ে যায়, অর্থের মূল্য বৃদ্ধি পেয়ে যায়, অল্প পরিমাণ অর্থ থেকে বেশি পরিমাণ জিনিস যদি কেনা যায়, অর্থাৎ
তখনই মুদ্রা সংকোচনের তৈরি হয়। তো মুদ্রার যোগান হ্রাস, দামি স্তর ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকবে, অর্থের মূল্য বৃদ্ধি পেতে থাকবে। এছাড়াও রয়েছে বিনিয়োগ, নিয়োগ ও উৎপাদন হ্রাস। বিনিয়োগ, নিয়োগ ও উৎপাদন যদি হ্রাস পায়, সেই অনুপাতে যদি উৎপাদন যদি হ্রাস পাওয়ার সাথে সাথে কি হয়, অর্থের যোগানও হ্রাস পাবে। আর অর্থের যোগান হ্রাস পেলে মানুষের হাতে অর্থ থাকবে না, একদিকে ডিমান্ড কমবে, একদিকে ডিমান্ড কমলে দামি স্তর পড়তে থাকবে বা হ্রাস পেতে থাকবে, তখন মুদ্রা সংকোচনের সৃষ্টি হয়। বেকারত্ব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মুদ্রা সংকোচনের সৃষ্টি হয়। জীবনযাত্রার মান কমে যাওয়ার সাপেক্ষে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। অর্থনৈতিক মন্দা মুদ্রা সংকোচনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক মন্দার সময় মুদ্রা সংকোচন দেখা যায়। এগুলো হচ্ছে মুদ্রা সংকোচনের বৈশিষ্ট্য। ঠিক আছে, এখন আমি যেটা তোমাদেরকে বলবো, এটাও দেখিয়েছি মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য। মুদ্রাস্ফীতি হচ্ছে দামি স্তরের ক্রমাগত বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলে, আর মুদ্রা সংকোচন হচ্ছে দামি স্তরের ক্রমাগত হ্রাসকে মুদ্রা সংকোচন বলে। 2 নাম্বার হচ্ছে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থের মূল্য হ্রাস পায়। আর মুদ্রা সংকোচনের ক্ষেত্রে অর্থের পরিমাণ কমে, অর্থের মূল্য বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়, আর মুদ্রা সংকোচনের ক্ষেত্রে উৎপাদন হ্রাস পায়। মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, আর মুদ্রা সংকোচনের ক্ষেত্রে সামগ্রিক চাহিদাটা কি হ্রাস পায়। মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কর্মস্থান বাড়ে, আর সংকোচনের ক্ষেত্রে কর্মস্থান কমে। আর মুদ্রাস্ফীতির 6 নাম্বার, মুদ্রাস্ফীতির ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতির ক্ষেত্রে মুদ্রা সংকোচনের ক্ষেত্রে বিনিয়োগ হ্রাস পায়। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মুদ্রাস্ফীতি সহায়ক ভূমিকা পালন করে। মুদ্রা সংকোচন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। ঠিক একইভাবে অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণে মুদ্রাস্ফীতি সহায়ক, অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত করে মুদ্রা সংকোচন। এখন তোমাদের কয়টা বাজে? 12:38। তোমরা সবাই তোমাদের অ্যাটেন্ডেন্স, ফুল নাম, রোল এবং সেকশনটা দিয়ে দাও। তোমরা সবাই তোমাদের যে অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশনটা দিয়ে দাও। ঠিক আছে, এখন আসো তোমাদের যে কাজ, বাংলাদেশ সরকার এর সংকোচনমূলক রাজস্ব নীতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কি ভূমিকা পালন করে সেটা তোমার মতামত দাও। দলীয় কাজ, পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে কিভাবে প্রভাবিত করে সেটা ব্যাখ্যা করো। বারবার বলছি, আগে কারা অ্যাটেন্ডেন্স দিয়েছো না দিয়েছো সেটা কিন্তু ফ্যাক্টর না। এখন এই 38 থেকে 39-এর ভিতরে, 12:38 থেকে 39-এর ভিতরে তোমরা যারা যারা প্রেজেন্ট আছো 16 জন, প্রত্যেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে এবং এই অ্যাটেন্ডেন্সটাই কাউন্ট হবে, আগের অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। আর অ্যাটেন্ডেন্স কাউন্ট করার পরে, অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে যদি কেউ চলে যাও, অলরেডি 2 জন চলে গেছো, তাদেরটা কাউন্ট হবে না প্রেজেন্ট। বারবার বলছি, পূর্ণাঙ্গ ক্লাস যারা শেষ করবে তাদেরটাই কাউন্ট হবে। ব্যাংক হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখে কোন ব্যাংক? অবশ্যই বাংলাদেশ ব্যাংক। নিচের কোনটি বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ? মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে অতিরিক্ত পরোক্ষ কর, অর্থের সরবরাহ হ্রাস, সরকারি ব্যয় হ্রাস, না আমদানি বৃদ্ধি। এটা তোমরা দেখে বের করে নিবে। মুদ্রা সংকোচনের কারণ হলো অর্থ সরবরাহ বৃদ্ধি, সামগ্রিক চাহিদা হ্রাস, অর্থের সরবরাহ। 2 এবং 3। মনে করি 2010 সালে দামি স্তর ছিল 100, 2014 সালে দামি স্তর হলো 108। দামি স্তর নিয়ন্ত্রণে রাজস্ব নীতি গ্রহণ করে। এক্ষেত্রে মুদ্রাস্ফীতি হার কত? 108 মাইনাস 100 ডিভাইডেড বাই পিটি ডিভাইড বাই পিটি মাইনাস 1। তাহলে পিটি কি বর্তমানে 108 মাইনাস 100 ডিভাইড বাই 100 ইনটু 100 করে যা আসে। ঠিক আছে, উদ্দীপকে উল্লেখিত সরকারি নীতির হাতিয়ার কোনটি? দামি স্তর নিয়ন্ত্রণে রাজস্ব নীতি। অবশ্যই রাজস্ব নীতি, সরকারের আয় ব্যয় এবং কর। সরকারি নীতির হাতিয়ার কোনটি? ব্যাংক হার বৃদ্ধি, আমদানি বৃদ্ধি, কর হার হ্রাস এবং সরকারি ব্যয় হার হ্রাস। কোনটা হবে? কোনটা নিজেরা চিন্তা করে এটা বের করবে, আমি বলে দিলে তো হবে না। প্রত্যেকটা জিনিস একটা সৃজনশীল প্রশ্ন দেখি, দেখো নিচে চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। এরকম একটা চিত্র আছে। খোলা বাজার নীতি বলতে কি বুঝো? বিনিয়োগ
বিনিয়োগের উপরে মুদ্রাস্ফীতি কি প্রভাব পড়ে? উদ্দীপকের দামি স্তর পরিবর্তনের যে ধারণা প্রকাশ পেয়েছে তার বৈশিষ্ট্যগুলো কি কি? তার ধারণার মুদ্রা সংকোচন, যে প্রাইস লেভেল পড়ে যাচ্ছে, মুদ্রা সংকোচনের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা তোমাদেরকে দেখানো হয়েছে। আর উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনের মধ্যে পার্থক্য লেখো, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। তো এখন কারো কোনো জায়গায় যদি সমস্যা থেকে থাকে আজকের লেকচারে, তোমরা আমাকে বলতে পারো যে স্যার এই জায়গায় সমস্যা আছে। তো আজকের লেকচার এই পর্যন্ত। ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং টুডেস লেকচার? আজকের লেকচার সম্বন্ধে তো অনেক কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে বলতে পারো।